প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের অ্যাসাইনমেন্টটি হলো পদার্থবিজ্ঞানের প্রথমতার উপর, এবং অ্যাসাইনমেন্টটি হলো পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশের উপর একটি প্রতিপাদন রচনা করো। শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে প্রতিপাদন থেকে আমরা জানতে পারবো পদার্থবিজ্ঞানের কীভাবে সূচনা ঘটেছে, পদার্থবিজ্ঞানের পরিসর এবং পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ সম্পর্কে আমরা ধারণা পাব। অর্থাৎ কখন কোন বিজ্ঞানী কী আবিষ্কার করেছেন সে বিষয়গুলো জানতে পারব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য কতটা কার্যকর, কারণ এখান থেকে পরীক্ষায় জ্ঞানমূলক এবং এমসিকিউ আসে। শিক্ষার্থীরা, খাতায় কীভাবে অ্যাসাইনমেন্টে লিখবে সেভাবেই তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। অ্যাসাইনমেন্টটা হলো পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশের উপর একটি প্রতিপাদন রচনা করো। এটা একটি খাতার উপরে লিখবে, লিখে একটি আন্ডারলাইন করবে। শিক্ষার্থীরা, তোমরা বাংলা দ্বিতীয় পত্রে তোমরা প্রতিপাদন লেখো, ঠিক সেইভাবে কিন্তু প্রতিপাদনটা লিখতে হবে। অর্থাৎ যার বরাবর বলবে তার বরাবর লিখতে হবে। যেহেতু প্রতিপাদনটি তোমরা স্কুলে জমা দিবে, তাই প্রধান শিক্ষক বরাবরই লিখতে হবে। তা আমরা লিখেছি তারিখ, যে তারিখে তোমরা জমা দেবে সেই তারিখটি লিখবে। বরাবর প্রধান শিক্ষক ক বিদ্যালয়, এখানে যে স্কুলে তুমি পড়ো ঠিক সেই স্কুলটি এখানে লিখতে হবে। আর এই স্কুলটা কোথায় অবস্থিত সেটা লিখতে হবে। যদি ধরো এখানে কুমিল্লা জেলা স্কুল হয় তো কুমিল্লা, তারপর লিখতে হবে বিষয় পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ সম্পর্কে প্রতিপাদন। জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং AK-47 তারিখ 29/6/2021, মানে এই তারিখে এটা প্রকাশ হয়েছে, অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার নিজের প্রস্তুতকৃত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম। তারপরে তোমাদের যে পদার্থবিজ্ঞানের সূচনা, পরিসর এবং ক্রমবিকাশ সম্পর্কে লিখতে হবে। পদার্থবিজ্ঞানের সূচনা, বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে বস্তু ও শক্তির রূপান্তর সম্পর্কে ধারণা এবং পরিমাণগতভাবে তা প্রকাশ করা। শিক্ষার্থীরা, এখানে একটা কথা খেয়াল করো, এখানে বলা আছে পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং বিশ্লেষণ। পর্যবেক্ষণ হলো কোনো একটা বিষয়কে নিয়ে চিন্তা করলা, এটা নিয়ে ভাবলা। পরীক্ষণ, এটাকে নিয়ে পরীক্ষা করলা, রেজাল্ট তৈরি করলা। রেজাল্ট তৈরি করার পরে তোমরা একটা সিদ্ধান্ত পেলে, এবং সেটি হলো বিশ্লেষণ। বস্তু এবং শক্তি রূপান্তর সম্পর্কে। বস্তু মানে একটা পদার্থ, শক্তি, কারণ পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো অপদার্থ শব্দ নেই, অতএব বস্তু মানে পদার্থ আর শক্তি। এই মহাবিশ্বে যা কিছু রয়েছে তা পদার্থ আর শক্তি, পরিমাণগতভাবে তা প্রকাশ করা। তারপরে আছে পদার্থবিজ্ঞানের পরিসর। বিজ্ঞানের চাবিকাঠি হলো পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটি মৌলিক শাখা, কারণ পদার্থবিজ্ঞানের নীতিগুলি বিজ্ঞানের অন্যান্য শাখার ভিত্তি তৈরি করেছে। যেমন শক্তির সংরক্ষণশীলতা নীতি হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি মূলনীতি, যার উপর ভিত্তি করে পরমাণু গঠন ব্যাখ্যা, আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের অনেক বিজ্ঞান রয়েছে, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, নৃবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পদার্থবিজ্ঞান। সকল বিজ্ঞানের চাবিকাঠি হলো এই পদার্থবিজ্ঞান। এই পদার্থবিজ্ঞানের অনেক নীতি রয়েছে, অনেক তথ্য রয়েছে, যে নীতি এবং তথ্যের উপর ভিত্তি করে অন্যান্য বিজ্ঞান দণ্ডায়মান। যেমন একটা কথা বলা হয়েছে যে শক্তির সংরক্ষণশীলতা নীতি। শক্তির সংরক্ষণশীলতা নীতিটি কী? শক্তি রূপান্তর, যার কোনো ধ্বংস নেই, সৃষ্টি নেই, শুধুমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হবে। এটা তোমরা নবম দশম শ্রেণীতে পাবে, ইন্টারমিডিয়েটও পাবে। যেমন ধরো তোমরা ঘরের বাতি জ্বালাও, সেক্ষেত্রে কী ঘটবে? বিদ্যুৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হবে। তোমরা শরীর ঠান্ডা করার জন্য পাখা চালাও, তাহলে কী ঘটবে? বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে। পদার্থবিজ্ঞানের শাখাসমূহগুলো লক্ষ্য করো। 1 নম্বর হলো বলবিজ্ঞান, যেটা নবম দশম শ্রেণীতে পাবে এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে পাবে। 2 নম্বর হলো তাপ ও তাপগতিবিদ্যা, যেটা নবম দশম শ্রেণীতে পাবে এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে পাবে।
3 নম্বর হলো শব্দ বিজ্ঞান, সেটাও সব ক্লাসে পাবে। আলোক বিজ্ঞান, এটাও 9 10ও পাবে, একাদশ দ্বাদশ শ্রেণীতেও পাবে। তাড়িত চৌম্বক বিজ্ঞান, যেটার মধ্যে তড়িৎ এবং চৌম্বক দুটি রয়েছে, এটাও নবম দশম শ্রেণীতে হালকা পাবে, তবে একাদশ দ্বাদশ শ্রেণীতে বিস্তারিত পাবে। কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, এটা তোমরা অনার্স শ্রেণীতে পাবে। পারমাণবিক পদার্থবিজ্ঞান, এটা 9 10-এ আংশিক পাবে, ইন্টারমিডিয়েটে একটু বিস্তারিত পাবে। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এটাও 9 10-এ আংশিক পাবে, ইন্টারমিডিয়েটে বিস্তারিত পাবে। তবে একটা কথা খেয়াল রাখবা, কেমিস্ট্রির সাথে এই অধ্যায়টা কিন্তু মিল রয়েছে এবং পারমাণবিক পদার্থবিজ্ঞানও মিল রয়েছে। কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম পদার্থবিজ্ঞান, এটা তোমরা অনার্স মাস্টার শ্রেণীতে পাবে। ইলেকট্রনিক্স, এটা তোমরা এসএসসি লেভেলে কিছু পাবে, আংশিক পাবে ইন্টারমিডিয়েটে, কিন্তু এই অনার্স মাস্টার্সের পর এটার উপর বিস্তারিত আলোচনা রয়েছে। তারপরে আছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। পদার্থবিজ্ঞানটা আজকের এই অবস্থানে আসার পিছনে কোন কোন বিজ্ঞানীদের অবদান কীরূপ, সেটাই কিন্তু এই ক্রমবিকাশে উল্লেখ করা হয়েছে। আধুনিক সভ্যতা বিজ্ঞানের ফসল, বিজ্ঞানের অগ্রগতির পিছনে রয়েছে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম। প্রাচীনকাল থেকেই বিজ্ঞানীরা বিজ্ঞানের উন্নয়নের অবদান রেখে আসছেন। উদাহরণস্বরূপ বলা যায়, প্রথমে আমরা যার নামটা বলবো তিনি হলেন থেলেস, যিনি সূর্যগ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। খ্রিস্টপূর্ব 624 থেকে 569। মনে রাখতে হবে, খ্রিস্টপূর্বের ক্ষেত্রে বড়টা হবে প্রথমে আর ছোটটা হবে শেষে। এটা হলো তার জন্মসাল, এটা হবে তার মৃত্যুসাল। প্রথম যেগুলো থাকবে এগুলো হচ্ছে জন্মসাল, পরবর্তী যেগুলো থাকবে এগুলো হচ্ছে মৃত্যুসাল। খ্রিস্টপূর্বটা হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের পূর্ব থেকে যে সালটা গণনা করা হয়েছে, এটা হলো খ্রিস্টপূর্ব। আর খ্রিস্টাব্দ হলো যীশুখ্রিস্টের জন্মের পর থেকে যে সালটা গণনা করা হয়েছে, সেটা হলো খ্রিস্টাব্দ। এখানে সূর্যগ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী প্রথম দিয়েছিলেন থেলেস। তারপরে আছে পিথাগোরাস, খ্রিস্টপূর্ব 527 থেকে 497, জন্মসাল হলো 527 এবং মৃত্যু সাল হলো 497। তোমরা যে জ্যামিতিক উপপাদ্য, পিথাগোরাস উপপাদ্য রয়েছে, সেটা ওনারই আবিষ্কার। জ্যামিতিক অনেক উপপাদ্য ছাড়াও কম্পমান তারের, যেটা ফিজিক্সের উপর কাজ অধিক স্থায়ী অবদান রেখেছে। বর্তমানে যে তোমরা বাদ্যযন্ত্র ও সঙ্গীত বিষয়ক যে স্কেল রয়েছে, যেমন আমরা যে সারেগামা পাদানিসা যে স্কেলগুলো রয়েছে, তারের কম্পন বিষয়ক তার অনুসন্ধানে আংশিক অবদান রয়েছে। 3 নম্বর রয়েছে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, খ্রিস্টপূর্ব 460 থেকে 370। তার মানে জন্মসাল হলো 460 এবং মৃত্যুসাল হলো এখানে 370। এখানে অবশ্যই খ্রিস্টপূর্ব লিখতে হবে। ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক রয়েছে, তিনি এই অবিভাজ্য এককের নাম দেন অ্যাটম বা পরমাণু। সেক্ষেত্রে তোমরা জানো যে এটা কিন্তু কেমিস্ট্রি একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যে পরমাণুকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুকে বিশ্লেষণ করলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন 3টি স্থায়ী মৌলিক কণিকা পাওয়া যায়। 4 নম্বর দেখো, গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস, খ্রিস্টপূর্ব 287 জন্ম, মৃত্যু হলো 212। তিনি লিভারের নীতি ও তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করে ধাতুর ভেজাল নিতে সক্ষম হন। তিনি গোলীয় দর্পণের সাহায্যে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশলও জানতেন। শিক্ষার্থীরা, এই আর্কিমিডিসের নীতির উপর সৃজনশীল পরীক্ষা আসে। আর্কিমিডিসের নীতি হলো একটি ভারী বস্তুকে যখন পানিতে ডুবানো হয় তখন দেখবে বস্তুর কিছু ওজন হারাবে। এই হারানো ওজন হবে বস্তুর দ্বারা অপসারিত পানির ওজনের সমান। এটা হলো আর্কিমিডিসের নীতি। ধরো 2 কেজি ওজনের বাটখারাকে পানিতে ডুবালে এটার ওজন হয়ে গেল 1 কেজি 800 গ্রাম। তা 200 গ্রাম ওজন হারিয়ে ফেললো পানিতে ডুবানোর ফলে। এই 200 গ্রাম হবে বাটখারাটির যে পরিমাণ ওজন হারাবে তার সম আয়তনে পানির ওজনের সমান। এটি হলো আর্কিমিডিসের নীতি। তারপরে তিনি গোলীয় দর্পণের সাহায্যে সূর্যের কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশলও জানতেন। যেমন তোমরা 2 ধরনের গোলীয় দর্পণ আছে, একটা হলো উত্তল এবং অপরটি হলো অবতল, এবং এগুলোর সাহায্যে সূর্যের রশ্মিকে এক জায়গায় কেন্দ্রীভূত করতে পারতেন এবং এটার সাহায্যে আগুন ধরানোর কৌশলও
তিনি জানতেন। টলেমি, খ্রিস্টপূর্ব 127 সালে তার জন্ম, 151 সালে তার মৃত্যু। তিনি সহ অন্যান্য প্রাচীন বিজ্ঞানীরা বিশ্বাস করতেন কোনো বস্তুকে দেখার জন্য চোখ নিজে ওই বস্তুর উপর আলোক রশ্মি পাঠায়, কিন্তু আল হাজেন এই মতের বিরোধিতা করেন এবং বলেন যে বস্তু থেকে আমাদের চোখে আলো আসলেই আমরা ওই বস্তুকে দেখতে পাই। এটা খুব মজার একটা বিষয়। তা আমরা যে বস্তুকে দেখি সেটা লাইট জ্বালানোর ফলে দেখি। যদি লাইটটা নিভে তো তাহলে কী হবে? বস্তুটাকে কে আর দেখবো না। তাহলে কার কথাটি সত্য? সত্য হলো এখানে আল হাজেনের কথা। তিনি বলেছেন যখন বস্তু থেকে আমাদের চোখে আলো আসে তখনই আমরা ওই বস্তুকে দেখতে পাই। প্রথমে যে ঘটনাটা হয়, যখন টিউবলাইট বা কোনো বাল্ব জ্বালানো হয় তখন ওই বাল্বটির আলো যখন বস্তুর উপর পড়ে তখনই আমরা এই বস্তুকে দেখতে পাই। অর্থাৎ ওই বস্তু থেকে যখন আলো আমাদের চোখে আসে তখনই আমরা ওই বস্তুকে দেখতে পাই। তাহলে আল হাজেনের বক্তব্যটি সত্য। আল মাসুদা, 1896 খ্রিস্টাব্দে তার জন্ম এবং 956 খ্রিস্টাব্দে তার মৃত্যু। প্রকৃতির ইতিহাস সম্পর্কে একটি এনসাইক্লোপিডিয়া বই লিখেন। এই বইয়ে বায়ুকলের উল্লেখ পাওয়া যায়। বর্তমানে পৃথিবীর অনেক উন্নত দেশ এই বায়ুকলের সাহায্যে তড়িৎ শক্তি উৎপন্ন করছে। 7 নম্বর পয়েন্ট হলো রজার বেকন, 1214 খ্রিস্টাব্দে তার জন্ম এবং 1294 খ্রিস্টাব্দে তার মৃত্যু। তিনি ছিলেন পরীক্ষামূলক ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা। এটাও পরীক্ষা এমসিকিউতে আসে, যেমন পরীক্ষামূলক ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তাকে রজার বেকন। পরীক্ষা এভাবে এমসিকিউতে আসতে পারে। আবার অনেক সময় বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন মেডিকেল ভর্তি পরীক্ষাও এটা আসতে পারে। তাছাড়া চাকরি ইন্টারভিউর পরীক্ষাও এটা আসতে পারে। তার মতে পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত। তিনি প্রথম বলে গেছেন পদার্থবিজ্ঞানের সব কিছু পরীক্ষার মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত। 8 নম্বরে লক্ষ্য করো, লিওনার্দো দা ভিঞ্চি পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেছিলেন। 9 নম্বরে ডাক্তার গিলবার্ট, যার জন্ম 1540 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1603 খ্রিস্টাব্দ, চুম্বকত্ব নিয়ে বিস্তারিত গবেষণা ও তত্ত্ব প্রদান করেছেন। সেক্ষেত্রে খেয়াল করো চুম্বকত্ব কি? যার আকর্ষণ এবং বিকর্ষণ করার ক্ষমতা রয়েছে সেটি হলো চুম্বকত্ব। 10 নম্বরে খেয়াল করো জার্মানির স্নেল, যার জন্ম 1591 এবং মৃত্যু 1626 খ্রিস্টাব্দ, আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন। সেক্ষেত্রে খেয়াল করো আলোর প্রতিসরণের 2টি সূত্র রয়েছে, যেটা নবম দশম শ্রেণীতে পাবে এবং ইন্টারমিডিয়েটও পাবে। একটি হলো আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে একটি নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করবে। এবং দ্বিতীয় সূত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। এই ধ্রুবকটি হলো প্রতিসরণাঙ্ক এবং এই দ্বিতীয় সূত্রটিকে স্নেলের সূত্র বলা হয়। 11 নম্বরে খেয়াল করে বিজ্ঞানী হাইগেন, তিনি গোলকীয় গতি পর্যবেক্ষণ করেন, ঘড়ির যান্ত্রিক কৌশল বিকাশ ঘটান, আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবন করেন। এই আলোর তরঙ্গ তত্ত্ব সম্পর্কে ধারণা পাবে ইন্টারমিডিয়েটে। 12 নম্বর পয়েন্টে লক্ষ্য করো রবার্ট হুক, যার জন্ম 1635 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1703 খ্রিস্টাব্দ, তিনি পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন। তোমরা নবম দশম শ্রেণীতে আংশিক ধারণা পাবে স্থিতিস্থাপকতা। একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে তার আকার এবং আকৃতির পরিবর্তন হয়, কিন্তু বলকে যখন অপসারণ করা হয় তখন বস্তুটি আবার পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে। যে ধর্মের কারণে তার পূর্ব অবস্থায় ফিরে আসে এই ধর্মটি হলো স্থিতিস্থাপকতা। আর এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানী রবার্ট হুক। রবার্ট হুকের একটি বিখ্যাত সূত্র রয়েছে, সেটা হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক, অর্থাৎ পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবককে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। 13 নম্বর পয়েন্ট রয়েছে রবার্ট বয়েল। রবার্ট বয়েলের সূত্রটি শুধু ইন্টারমিডিয়েট ফিজিক্সে নয়, ইন্টারমিডিয়েট কেমিস্ট্রিতে পাওয়া যাবে। তিনি বিভিন্ন চাপে গ্যাসের ধর্ম বের করার জন্য পরীক্ষা চালান। অর্থাৎ তিনি লক্ষ্য করলেন চাপ বাড়ালে আয়তন কমে। অর্থাৎ কোনো একটি গ্যাস ভর্তি সিলিন্ডারে বা ব্যালুনে যদি
চাপ বাড়ানো হয় তখন ওই বেলুনের আয়তন কমে যায়, অর্থাৎ ব্যস্তানুপাতিক। 14 নম্বর পয়েন্টে রয়েছে ভন গুয়েরিক, তিনি বাই পাম্প আবিষ্কার করেন। 15 নম্বর পয়েন্টে লক্ষ্য করো রোমার, তিনি আলুর ব্যাগ পরিমাপ করেন। শিক্ষার্থীরা খেয়াল করো, আলুর ব্যাগ সম্পর্কে তোমরা জানো আলুর ব্যাগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু অনেক বিজ্ঞানী এটা বিশ্বাস করতে পারেন না যে আলুর ব্যাগ এত হতে পারে। পরবর্তীতে পরীক্ষালব্ধভাবে প্রমাণিত হয়েছে আলুর ব্যাগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 16 নম্বর পয়েন্ট রয়েছে বিজ্ঞানী ক্যাপলার, তিনি কোপার্নিকাস যে সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা দিয়েছিলেন সেই ধারণার গাণিতিক ব্যাখ্যাটি দিয়েছিলেন বিজ্ঞানী ক্যাপলার 3টি সূত্রের সাহায্যে। শুধু তাই নয়, তিনি কক্ষপথকে বৃত্তাকারের পরিবর্তে উপবৃত্তাকার কল্পনা করেছেন। খেয়াল করো 3টি সূত্রের মধ্যে প্রথমটি হলো সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। 2 নম্বর সূত্রটি হলো গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এবং 3 নম্বর সূত্রটি হলো প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ এর গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। 17 নম্বর পয়েন্টে দেখো, ইটালি বিজ্ঞানী গ্যালিলিও 1564 সালে যার জন্ম, 1642 সালে যার মৃত্যু, ওনার হাত ধরেই মূলত আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে। পরীক্ষা আসতে পারে কোন বিজ্ঞানীর হাত ধরে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে? গ্যালিলিও। কারণটা দেখো, তিনি প্রথম দেখান যে পর্যবেক্ষণ, পরীক্ষণ ও সুশৃঙ্খলভাবে ভৌত রাশির সংজ্ঞা প্রদান, এদের মধ্যে সম্পর্ক তৈরি, গাণিতিক তত্ত্ব নির্মাণ, পরীক্ষার মাধ্যমে সেই তত্ত্বের সত্যতা যাচাই। তিনি স্মরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান করেছেন এবং এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করেন। শিক্ষার্থীরা খেয়াল করো, স্মরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান করেছেন এবং এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করেছেন বিজ্ঞানী গ্যালিলিও, কিন্তু এদের পূর্ণতা প্রদান করেছেন বিজ্ঞানী নিউটন। তাছাড়া তিনি পড়ন্ত বস্তুর পতনের নিয়ম আবিষ্কার করেছেন এবং স্মৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেছেন। পড়ন্ত বস্তুর নিয়ম অর্থাৎ পড়ন্ত বস্তুর সূত্র 3টি কী ছিল? একই উচ্চতা থেকে সকল বস্তু সমান সময়ে মাটিতে পড়বে। 2 নম্বর সূত্রটি ছিল পড়ন্ত বস্তুর ব্যাগ সমানুপাতিক এবং 3 নম্বর সূত্র ছিল পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এই সূত্রগুলো তোমরা নবম দশম শ্রেণীতেও পড়েছ, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটও পড়বে। 18 নম্বরে দেখো, বিজ্ঞানী নিউটন যার জন্ম 1642 সালে এবং মৃত্যু 1727 সালে, তিনি আবিষ্কার করেন বলবিদ্যা ও বলবিদ্যার বিখ্যাত 3টি সূত্র। সার্বজনীন মহাকর্ষ সূত্র, অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্রটা ক্লাস 8 থেকে আমরা পড়ে আসছি। দুটি বস্তু একটি নির্দিষ্ট দূরত্বে থাকলে তারা পরস্পরকে একটি সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করবে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আলোক, তাপ, শব্দ বিজ্ঞানও নিউটনের অবদান রয়েছে। গণিতের নতুন শাখা ক্যালকুলাস তার আবিষ্কার। শিক্ষার্থীর একটা বিষয় খেয়াল করো, বিজ্ঞানী নিউটন তিনি ফিজিক্সের অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু তোমরা এটা জেনে রাখো তিনি ছিলেন গণিতের একজন প্রফেসর এবং এই গণিতের প্রফেসর হয়েও তিনি ফিজিক্স নিয়ে অনেক কিছু আবিষ্কার করে গেছেন। এই আবিষ্কারগুলোর কারণে আমাদের ফিজিক্স অনেক দূর এগিয়ে গেছে, বিজ্ঞান অনেক দূর এগিয়ে যেতে পেরেছে। 19 নম্বর পয়েন্টে দেখো, জেমস ওয়াট তিনি বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন। 20 নম্বর এবং 21 নম্বরটা খেয়াল করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট। ওয়েস্টেড তিনি দেখান তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্রিয়া তৈরি হয়, কিন্তু তারই ধারাবাহিকতায় উল্টাভাবে মাইকেল ফ্যারাডে, হ্যান্ডি এবং ল্যান্স দেখান চৌম্বক ক্রিয়া তড়িৎ প্রবাহ উৎপাদন করে। মাইকেল ফ্যারাডেরটা তোমরা নবম দশম শ্রেণী বইয়েতে পাবে, আর ওয়েস্টেড এবং মাইকেল ফ্যারাডেরটা পাবে ইন্টারমিডিয়েট বইয়ে। ওয়েস্টেড প্রথম দেখান একটা তার যেটার মধ্যে কারেন্ট গেলে এটার চারদিক দিয়ে একটা তড়িৎ প্রবাহ তৈরি হবে এবং কীভাবে তৈরি হবে সেটাও তিনি দেখিয়েছেন। তারপরে ফ্যারাডে তার উল্টাভাবে দেখলেন যে চুম্বকের কারণে কোনো তড়িৎ প্রবাহ তৈরি করা যায় কিনা, এবং সেটাও কিন্তু সফল হয়েছে। 22 নম্বর পয়েন্টে লক্ষ্য করো,
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তিনি 1864 সালে দেখান আলো তাড়িত চুম্বক তরঙ্গ। তাড়িত চুম্বক তরঙ্গ হলো যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সেটি হলো তাড়িত চুম্বক তরঙ্গ। যেমন রেডিও তরঙ্গ, টিভি থেকে নির্গত তরঙ্গ, এগুলো তাড়িত চুম্বক তরঙ্গ। এইসব তরঙ্গের জন্য মাধ্যমের কোনো প্রয়োজন হয় না। 23 নম্বরে লক্ষ্য করো, বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু তাড়িত চুম্বক তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি প্রেরণে সক্ষম হন, কিন্তু এটা তিনি স্বীকৃতি পাননি। এটি আমাদের দুর্ভাগ্য। এটা স্বীকৃতি পেয়েছে মার্কনি, ইটালি বিজ্ঞানী। এই যে আমরা রেডিও তরঙ্গ দেখি, যে চাঁদের দেশে গেলেও দেখবে যে একজনের সাথে আরেকজনের কথা বলার জন্য রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়, অর্থাৎ তাড়িত চুম্বক তরঙ্গ ব্যবহার করা হয়। এবং এই তাড়িত চুম্বক তরঙ্গের ভিত্তিতেই কিন্তু বেতার তরঙ্গ অর্থাৎ শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সক্ষম হয়েছিলেন। 24 নম্বরে লক্ষ্য করো, রঞ্জেন 1845 সালে যার জন্ম, 1923 সালে যার মৃত্যু, তিনি এক্স রে আবিষ্কার করেন। বেকারেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। ম্যাক্স প্লাঙ্ক বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন। আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন। এখানে আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। আমরা এখনও জানি দৈর্ঘ্য, সময়, ভর এগুলো পরিবর্তন হয় না, কিন্তু ইন্টারমিডিয়েট যখন যাবে তখনই আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে ধারণা পাবে। বস্তু গতিশীল হলে ভর, সময় এবং দৈর্ঘ্য স্থির থাকে না, এগুলো পরিবর্তন হয়ে যায়। এটি হলো আপেক্ষিক তত্ত্ব। আর্নেস্ট রাদারফোর্ড পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন, যেটা রসায়ন বিজ্ঞানে অনেক উপকারে আসবে। নিলস বোর হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন। ইলেকট্রনগুলো কোন স্তরে কয়েকটি ইলেকট্রন থাকবে এই ধারণাটা নিলস বোর প্রদান করেছেন। ওটো হান ও স্টেসম্যান বলেন নিউক্লিয়াস ফিশনযোগ্য। এর ফলে নিউক্লিয়াসের ভরের একটি অংশ শক্তিতে রূপান্তরিত হয়, এর ফলে জন্ম নেয় নিউক্লিয় বোমা ও নিউক্লিয় চুল্লি। সেক্ষেত্রে খেয়াল করো, ফিশন মানে কি? পরমাণুটা বিভাজিত হবে। আর একটা শব্দ আছে ফিউশন, এটা হচ্ছে সংযোজিত হবে। যেমন নক্ষত্র তৈরি হচ্ছে ফিউশনের কারণে, আর বোমা চুল্লি তৈরি হচ্ছে নিউক্লিয় ফিশনের কারণে। লাস্ট পয়েন্ট 31 নম্বরে খেয়াল করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ উপস্থাপন করেন। এই তত্ত্ব বুশ আইনস্টাইন সংখ্যায়ন নামে পরিচিত। এই অবদানের কারণে এক শ্রেণীর মৌলিক কণাকে তার নাম অনুসারে বোসন কণা বলা হয়েছে। এই বোসন কণা নামটা তোমরা ইন্টারমিডিয়েটে পাবে, আর বুশ আইনস্টাইন তত্ত্বটি তোমরা অনার্স লেভেলে পাবে। এটা অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব। শিক্ষার্থীরা খেয়াল করো, নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী মানে পদার্থবিজ্ঞানের জন্য কারা কারা নোবেল পুরস্কার পেয়েছে এবং কিসের জন্য। 1 নম্বরে রেখেছি পাকিস্তানের প্রফেসর আব্দুল সালাম। 2 নম্বরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেলডন গ্লাসো। 3 নম্বরে রেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টিভেন ওয়াইনবার্গ। এই তিনজনই তাড়িত দুর্বল বলের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। ভারতের চন্দ্রশেখর রমন, তিনি রমন প্রভাব আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, এটাও তোমরা ইন্টারমিডিয়েটে পাবে। জার্মানির আলবার্ট আইনস্টাইন, তিনি E=mc² সমীকরণ প্রমাণ করার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। এখানে একটা কথা তোমাদের জেনে রাখা দরকার, E=mc² এটা বিখ্যাত সূত্র, এবং এটার কারণে আমরা বলতে পারি ভরের সাথে আলোর ব্যাগের বর্গ গুণ করলে আমরা শক্তি পেয়ে যাচ্ছি, অর্থাৎ ভর যে শক্তিতে রূপান্তরিত হয় তাই এই সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি। মহাশূন্য অভিযান 1 নম্বর পয়েন্টে খেয়াল করো, চাঁদে মানুষের পদার্পণ। তোমরা অনেক ছোটোবেলা থেকে শুনতেছ চাঁদে বিভিন্ন প্রাণী পাঠানো হয়েছে, মানুষও চাঁদে গেছে। 2 নম্বর পয়েন্টে খেয়াল করো, মঙ্গল গ্রহে অভিযান সহ মহাশূন্য স্টেশনে মানুষের বসবাস অগ্রগতি। এখন আমরা মঙ্গল গ্রহেও বসবাসের উপযোগী করে তুলছি। কৃত্রিম উপগ্রহ আবহাওয়ার পূর্বাভাস প্রদান এবং যোগাযোগকে সহজ করতে চমৎকার অবদান।
কৃত্রিম উপগ্রহ সম্পর্কে একটু বলি। পৃথিবীর একমাত্র একটা উপগ্রহ হলো চাঁদ। আর কৃত্রিম উপগ্রহ হলো যেগুলো মানুষের তৈরি উপগ্রহ। যেমন তোমরা কিছুদিন আগে লক্ষ্য করেছো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এটাও কিন্তু একটা কৃত্রিম উপগ্রহ। এবং এই কৃত্রিম উপগ্রহটি একটি নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে বিধায় এই উপগ্রহটিকে কৃত্রিম উপগ্রহ বলা হচ্ছে। এরকম হাজার হাজার কৃত্রিম উপগ্রহ কিন্তু বিভিন্ন দেশ তৈরি করতেছে। নাসা তৈরি করতেছে, ভারত তৈরি করতেছে, বিভিন্ন রাষ্ট্র তৈরি করতেছে। এই কৃত্রিম উপগ্রহের সাহায্যেই আমরা বিশ্বকাপ খেলা, বাইরের রাষ্ট্রের খবরাখবর টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে পারতেছ মানুষের তৈরি এই উপগ্রহ অর্থাৎ কৃত্রিম উপগ্রহ তৈরির কারণেই আমাদের যোগাযোগ ব্যবস্থা কত সহজতর হয়ে গেছে, অর্থাৎ বিজ্ঞান কত দ্রুত এগিয়ে যাচ্ছে। ইলেকট্রনিক্সের অবদান। ইলেকট্রনিক্স তো আমাদের দৈনন্দিন জীবনে নিয়ে এসেছে বিপ্লব, পাল্টে দিয়েছে জীবনযাপন প্রণালী। রেডিও, টেলিভিশন, ডিজিটাল ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, সিসি ক্যামেরা, আইপ্যাড ইত্যাদি ইলেকট্রনিক্স অবদান। আইপ্যাড কিন্তু এক ধরনের মোবাইল, বড় স্ক্রিনের মোবাইল। ল্যাপটপ, কম্পিউটার তো জানোই। তো অতএব বুঝতে পারতেছে ইলেকট্রনিক্সের কারণে আমরা কত দ্রুত এগিয়ে গেলাম। এখন তো কম্পিউটার ছাড়া, ল্যাপটপ ছাড়া, মোবাইল ছাড়া কোনো সামনের দিক চিন্তাই করা যায় না। তাহলে বুঝতে পারতেছো পদার্থবিজ্ঞানের কারণে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হয়েছে, বিভিন্ন ডিভাইস তৈরি হয়েছে এবং এগুলোর সাহায্যে আমরা সামনের দিকে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি শুধুমাত্র অ্যাসাইনমেন্টের জন্য সীমাবদ্ধ রাখবে না। এই ক্লাসটি এসএসসি, এইচএসসি এমনকি যারা বিভিন্ন চাকরি ইন্টারভিউ দেবে, বিভিন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের সকলের জন্য কার্যকর। অতএব ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমরা যেই ক্লাসটি দেব সবার আগে তোমার কাছে পৌঁছে দেবে। সকলকে আজকে ক্লাসের জন্য ধন্যবাদ।